এডিটর্স লিক্স এর দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের আলোচনা করব দুটো বিষয় নিয়ে। একটি হলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে প্রায় 7,000 নেতা কর্মীদেরকে তিনি সাংগঠনিক কারণে ব্যবস্থা নিয়েছেন, ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহিষ্কার করেছেন। তাদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ হলো চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, হামলা, পাল্টা হামলা, মব সৃষ্টির মতো বিভিন্ন অভিযোগ, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে কোথাও মানুষের প্রাণহানি ঘটেছে, কোথাও বা চাঁদাবাজির ঘটনা ঘটেছে, অপহরণের কারণে ঘটেছে, যে সমস্ত কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি মনে করেছেন এবং সেই কারণে তিনি প্রায় 7,000 বা তারও বেশি নেতা কর্মীদেরকে বহিষ্কার করেছেন দল থেকে, সাংগঠনিক ভাবে ব্যবস্থা নিয়েছেন। যে ব্যবস্থা পরিপ্রেক্ষিতে তারা যেমন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারছে না এবং বিএনপির পরিচয়ে তারা কোন রাজনৈতিক তৎপরতা চালাতে পারবে না। বিষয়টি ভালো দিক হলেও কেবলমাত্র সাংগঠনিক বহিষ্কার বা সাময়িক বহিষ্কার কিংবা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা ব্যাহত করা বা বাড়িত করবার মধ্য দিয়ে কি আসলে এই সমস্ত অপরাধের নিষ্পত্তি পাওয়া সম্ভব, বা এই সমস্ত অপরাধ থেকে সেই মানুষগুলো কি সুযোগ পেয়ে যাবে নতুন করে অন্য কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত হয়ে তারা আবার সেই অপতৎপরতা চালাবে, তেমনটি কি ঘটবে কিনা সে বিষয়গুলো নিয়েও কিন্তু প্রশ্ন, পাল্টা প্রশ্ন রয়ে গেছে। যদিও তারেক রহমান মনে করছেন যে সাংগঠনিক ব্যবস্থা নিলে তাদের দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, যারা অপরাধমূলক তৎপরতার সাথে সম্পৃক্ত হচ্ছেন, যারা রাজনৈতিক নিয়ম বা রাজনৈতিক সুশৃঙ্খলতা বজায় রাখছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সাংগঠনিক শৃঙ্খলা ফিরে আসবে। দেশের রাজনৈতিক যে অনিয়ম তার দলের মধ্যে তৈরি হচ্ছে বা হয়েছে, বা যে চাঁদাবাজির যে অভিযোগগুলো উঠেছে, মব সংস্কৃতির যে অভিযোগ উঠেছে, বিভিন্ন বাড়ি ঘর, বিভিন্ন সম্পত্তি দখলের যে অভিযোগের কথা উঠেছে, সেই অভিযোগের হাত থেকে হয়তো দলকে নিষ্কৃতি দেওয়া সম্ভব হবে। কিন্তু যে লোকগুলো এই সমস্ত কর্মকাণ্ড করেছেন এবং যারা এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই দূরত্ব কি আসলে প্রশমন করা সম্ভব হবে কিনা সেটি কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। অর্থাৎ বিএনপির যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আসলে সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে সেই ক্ষুণ্ণ করাকে বা সেই ভাবমূর্তিকে ফিরিয়ে আনা বা ইমেজ বিল্ড করা কি আসলে সম্ভব কিনা, সেরকম প্রশ্ন কিন্তু সব ক্ষেত্রেই উঠছে, সব মহল থেকে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমনকি গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠছে। সে বিষয়টি নিয়ে আসলে নিশ্চয়ই বিএনপি নীতি নির্ধারণী পর্যায় থেকে আরো বিস্তারিত আলোচনা করে আরো বিষয় নিয়ে তারা তাদের মন্তব্য উপস্থাপন করবেন পরবর্তীতে। তারেক রহমান যেরকম সাংগঠনিক ব্যবস্থা নেবার ঘোষণা দিয়ে একটি বিধি আরোপ করে দলকে একটি সুসংগঠিত করবার চেষ্টা করছেন, এটি অবশ্যই ভালো দিক বলে মন্তব্য করতেই হবে। যে তিনি নিতান্ত কষ্ট করে হলেও দলকে, দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেন এমন দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে তাদেরকে বহিষ্কার করা, সাময়িকভাবে বাড়িত করা সহ বিভিন্ন রকম অপরাধে যারা অপরাধ করছেন, সেই অপরাধের বিভিন্ন রকম সাজার আওতায় এনে দণ্ড দিয়ে দলকে সুশৃঙ্খল করার চেষ্টা করছেন। এগুলো আসলে অবশ্যই ভালো দিক এবং পরবর্তীতে নিশ্চয় তিনি আরো কি ধরনের তৎপরতার মাধ্যমে তার দলকে তিনি রাজনৈতিকভাবে নির্বাচনমুখী করে তুলবেন সে বিষয়টি তিনি জানাবেন, বা পরবর্তীতে জানালে আমরা সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। এখন পর্যন্ত তিনি যেটি বলেছেন এটি আসলে অবশ্যই অবশ্যই ভালো একটি দিকের উন্মোচন করেছেন তিনি। এদিকে আরেকটি বিষয় বলতে হয়, গত বুধবার বৃহস্পতিবার যে অপরাধ তৎপরতা ঘটেছে, বুধবারের একটি ফেসবুকের পোস্টের পরিপ্রেক্ষিতে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির কারণে কুমিল্লার হোমনা থানায় এই 4টি মাজার সহ বেশ কয়েকটি পরিবারের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। যদিও এই ফেসবুক পোস্টের পরবর্তীতে তার যে ছেলেটি দিয়েছিলেন তাকে পুলিশ আটক করেছিল, তারপরও ইসলামী ছাত্র সেনা সহ বিভিন্ন বিভিন্ন ইসলামী শাসনের আন্দোলনের ইসলামী পরিচয়ে, রাজনৈতিক পরিচয়ে এবং বিভিন্ন উচ্ছৃঙ্খল মানুষরা সংঘবদ্ধ হয়ে 4টি মাজারে হামলা করেছেন, আগুন দিয়েছেন এবং অনেকের বাড়ি ভাঙচুর করেছেন। এবং যে ছেলেটি এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী পোস্ট দিয়েছিলেন তার বাড়িতে ভাঙচুর করেছে, তার পরিবারের উপর হামলা করেছেন, একই সাথে অনেকগুলো বাড়িতে ভাঙচুর করেছেন। এই পরবর্তীতে পুলিশ পক্ষ থেকে এখানে উদ্যোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করে এই বিষয়টাকে নিবৃত্ত করা সম্ভব হয়েছে, সেই আগুন নেভানো সম্ভব হয়েছে ফায়ার ব্রিগেড সার্ভিসের কর্মী এনে। কিন্তু যে দুর্ঘটনাটি ঘটে গেছে বা যার ঘটনার পরে কোনো কাউকে গ্রেপ্তারের ঘটনা আমরা শুনিনি, তবে আজ যেটি আমরা জেনেছি যে এই ব্যাপারে একটি মামলা হয়েছে, যে মামলায় প্রায় 2,000 বা তারও বেশি, 200 শতাধিকেরও বেশি মানুষকে আসামি করে একটি মামলা করেছেন হোমনা থানার একজন এসআই।
যে মামলাতে এই অপরাধের জন্য, এই মব সৃষ্টির জন্য 2000-এরও বেশি মানুষ হলো আসামি হয়েছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য এরই মধ্যে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। পুলিশ সুপার বলেছেন যে তারা স্থানীয়ভাবে দেখে এসেছেন যে আসলে যে ঘটনাটি ঘটেছে, যে মব সৃষ্টি করে যে ইসলামী ধর্মীয় অনুমোদনের অভিযোগে অভিযুক্ত করে 4টি মাজার পুড়িয়ে দেওয়া, একই সাথে বাড়ির উপর হামলার যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটি তারা সরেজমিনে দেখেছেন যে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং তারা পুলিশ দিয়ে সেই ঘটনাস্থলে গিয়ে সেই আক্রমণকারীরা, যারা আক্রমণ করেছিল, যারা হামলা করেছিল, যারা মব সৃষ্টি করেছিল, তাদের নিবৃত্ত করেছেন, প্রতিহত করেছেন, তাদের সরিয়ে দিয়েছেন। কিন্তু সেই মুহূর্তে তাদেরকে কারো গ্রেপ্তার করার ঘটনার খবর আমরা পাইনি। তবে শুক্রবার যে বিষয়টি আজ জানানো হয়েছে যে সেখানে একটি মামলা হয়েছে, যে মামলায় প্রায় 2200 বা তার কাছাকাছি আসামি করা হয়েছে, যে আসামিদেরকে এই অপরাধী হিসাবে পুলিশ চিহ্নিত করে অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আশ্রয় দেবেন, আইনের আওতায় আনবেন, তেমনটাই প্রত্যাশা আমাদের। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন 25শে সেপ্টেম্বর, সেই জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেখানে কতগুলো ভোট কেন্দ্র হবে, কোথায় কোথায় ভোট কেন্দ্র হবে, কিভাবে ভোট গ্রহণ করা হবে, কোথায় সিসি ক্যামেরা থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো কিন্তু বিস্তর ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করেছেন নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভোট গণনা নিয়ে এখনো পাল্টাপাল্টি বক্তব্য রয়েছেন। কেউ চান সরাসরি হাত দিয়ে গণনা, কেউ চান মেশিনের মাধ্যমে গণনা করা হবে। এই বিষয়গুলো নিয়ে এখনো সম্ভাবভাবে সব বিষয়ে এখনো সঠিক সিদ্ধান্ত বা ঐক্যমত আসা সম্ভব হয়নি। তবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনের প্রচারণা সম্ভব হবে বলে জানিয়েছেন এবং তারপরে 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে। সেই ভোটে যারা নির্বাচিত হবেন, যে ভোট গ্রহণের রায় যারা নির্বাচিত হবে, সেই নেতৃত্ব নতুন করে রাকসুর নেতৃত্বে সে ছাত্রদের আন্দোলনকে, ছাত্রদেরকে দাবি দেওয়াকে, প্রকৃত ছাত্র সুলভ দাবি দেওয়াগুলোকে বাস্তবায়ন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবেন, তেমনটাই প্রত্যাশা রয়েছেন আমাদের। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।